নমস্কার। ভারত সরকারের ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ডের উদ্যোগে সেপ্টেম্বর মাস জাতীয় পুষ্টি মাস রূপে উদযাপিত হয়। আগে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহটি উদযাপিত হতো, 2019 থেকে পুরো মাসটি উদযাপিত হয়। এই উদযাপনের লক্ষ্য হল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আপামর জনসাধারণকে সুলভে পুষ্টিকর খাদ্য গ্রহণ সম্পর্কে সচেতন করে তোলা। সুস্থ ভারত গড়ে তোলার লক্ষ্যের প্রথম ধাপ হল শিশু এবং গর্ভবতী মায়েদের সুস্বাস্থ্য। এদের সুস্বাস্থ্যের ওপরই নির্ভর করে আছে আগামী প্রজন্মের স্বাস্থ্য। এই কারণে সুষম ও পুষ্টিকর খাদ্য সম্পর্কে সবাইকে অবহিত থাকতে হবে। পুষ্টি মাস উদযাপন একটি জ্ঞান আন্দোলন, যাকে আমাদের সমবেত প্রচেষ্টায় একটি জন আন্দোলনে রূপান্তরিত করতে হবে। এই বছর করোনা অতিমারিতে আক্রান্ত পৃথিবীতে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার দিকে সারা বিশ্বই বিশেষ নজর দিয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য চাই পুষ্টি। অপুষ্টিতে আক্রান্ত মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নেই। প্রতি বছরই আমাদের কলেজের খাদ্য ও পুষ্টি বিভাগ সেপ্টেম্বর মাসের একটি দিন নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করে থাকে। এই কর্মসূচি কলেজের মধ্যেও হয়, আবার কলেজ সংলগ্ন বস্তি এলাকাতেও হয়। এবার অতিমারি ও সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে সেই ধরনের কার্যকলাপ সম্ভবপর হচ্ছে না। তাই এই বিভাগের শিক্ষিকা ও ছাত্রীরা মিলে একটি অভিনব প্রচেষ্টা নিয়েছেন। ইউটিউবে এই ভিডিওর মাধ্যমে তারা পুষ্টি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে চান। তাদের এই শুভ প্রচেষ্টাকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। তারা যেন অনেক মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিতে পারেন। ধন্যবাদ। সিস্টার নিবেদিতা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষা সেবন্তী ভট্টাচার্য ম্যাডামকে জানাই তার এই সুন্দর বক্তব্যের জন্য অনেক ধন্যবাদ। খাদ্য, স্বাস্থ্য ও পুষ্টি একে অন্যের পরিপূরক। দেহের পুষ্টির উপর নির্ভর করে থাকে আমাদের সার্বিক উন্নতি, যা একাধারে দেশের ও দশের উন্নতির সঙ্গে জড়িত। এই বিষয়টিকে কেন্দ্র করে 1982 সাল থেকে কেন্দ্রীয় সরকার 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পালন করে আসছে পুষ্টি সপ্তাহ। একটি নির্দিষ্ট বিষয়বস্তুকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা সৃষ্টি করাই এই পুষ্টি সপ্তাহের প্রধান লক্ষ্য ছিল। বর্তমানে অপুষ্টির হাত থেকে রক্ষা করে দেশকে সার্বিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে স্বাস্থ্য রক্ষায় পুষ্টির গুরুত্বের কথা উপলব্ধি করে কেন্দ্রীয় সরকার শুরু করেছে পোষণ অভিযান। 2019 সাল থেকে এই রাষ্ট্রীয় পোষণ অভিযানের লক্ষ্য রূপায়ণের জন্য পুরো সেপ্টেম্বর মাস ধরে পালিত হচ্ছে পোষণ মা। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে তার রিপোর্টে বলছে যে বর্তমানে ভারতবর্ষে অপুষ্টির হার বেশ চিন্তাজনক। 5 বছরের কম বয়সী শিশুরা প্রায় 9.3 লক্ষ শিশু তারা সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনিউট্রিশন বা অপুষ্টির শিকার। ইউনিসেফের রিপোর্ট বলছে যে মহামারী বা কোভিড-19 এর জন্য সৃষ্ট অতিমারির জন্য এই অপুষ্টির হার আরো ঊর্ধ্বমুখী। অতিমারির জন্য সৃষ্ট অর্থনৈতিক মন্দা, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার হ্রাস, পুষ্টিকর খাদ্যের অভাব, স্বাস্থ্যের জন্য যে সাধারণ পরিষেবা সেগুলির অভাব সবকটাই এই অপুষ্টির প্রধান কারণ। তাই ভারতবর্ষের নারী ও শিশু কল্যাণ মন্ত্রক 2022 মধ্যে এই ঊর্ধ্বমুখী অপুষ্টির হারকে নিম্নমুখী করার লক্ষ্যে পোষণ অভিযানের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে চাইছে। তাই এই পোষণ মাহের এবারের প্রধান দুটি বিষয়বস্তু: এক, আইডেন্টিফিকেশন অ্যান্ড ট্র্যাকিং অফ সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশড চিলড্রেন, অর্থাৎ সাংঘাতিকভাবে অপুষ্ট শিশুদের চিহ্নিতকরণ এবং তাদের পর্যবেক্ষণে রাখা। দ্বিতীয়ত হচ্ছে পোষণ কে লিয়ে পদে, অর্থাৎ প্লান্টেশন ড্রাইভ ফর প্রমোশন অফ কিচেন গার্ডেন, অর্থাৎ সবজি বাগানের গুরুত্ব বৃদ্ধি। সিস্টার নিবেদিতা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের পুষ্টি বিভাগের ছাত্রীরা এবং অধ্যাপিকা
ও এই কলেজের প্রাতিষ্ঠানিক প্রধানের সহযোগিতায় এই বিভাগ তার সূচনা কাল থেকেই এই পুষ্টি সপ্তাহকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করে চলেছে। মহামারীর পরিস্থিতিতে হয়তো এবারে আমরা সেই প্রচেষ্টা সেইভাবে সাধারণ মানুষের কাছে গিয়ে করে উঠতে পারিনি। তাই ছাত্রী এবং অধ্যাপিকারা ঠিক করেছে এই অভিনব গণমাধ্যমের মাধ্যমেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে হবে। তাই তারা তৈরি করেছে এই পোষণ অভিযানের যে মূল বিষয়বস্তু এবং বর্তমান পরিস্থিতি তাকে একত্রিত করে কতগুলি পুষ্টি শিক্ষা উপযোগী ছোট ছোট নাটিকা। সেই মূল বিষয়ের দিকে এগোনোর আগে আমরা শুনে নেব একজন এমন মানুষের কথা যার কথা না শুনলে এই পুষ্টি অভিযানের মূল বিষয়টি উপলব্ধি করা যাবে না। তিনি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোম সায়েন্স বিভাগের অধ্যাপিকা প্রফেসর শান্তা দত্ত দে, আমাদের প্রিয় শান্তা ম্যাডাম। তিনি আজকে খুব ছোট্ট করে এবং সুন্দর করে আমাদের বলবেন যে শুধুমাত্র এই অতিমারী পরিস্থিতিতে নয়, সবসময় আমাদের পুষ্টি শিক্ষা স্বাস্থ্য রক্ষায় কেন দরকার বা পুষ্টি বিষয়ক সচেতনতা মানুষের মধ্যে কেন সৃষ্টি করা প্রয়োজন। তাই আজকে আমরা প্রথমে শুনব তার কথা। আমি প্রফেসর শান্তা দত্ত দে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোম সায়েন্স ডিপার্টমেন্টের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন অধ্যাপক। বিষয় খাদ্য পুষ্টি। আমার এক ছাত্রীর বিশেষ অনুরোধে জাতীয় পুষ্টি সপ্তাহ বা জাতীয় পুষ্টি মাসে একটা কিছু বলবার জন্য আমি আজকে সবার সামনে হাজির। প্রথমেই সবার জন্য একটা জিনিস সহজেই দিয়ে দেওয়া যায়, সেটা হলো শুভেচ্ছা। শুভেচ্ছা আমার পরম প্রিয় ছাত্রছাত্রীদের, শুভেচ্ছা আমার কলিগসদের, শুভেচ্ছা আমার সমগ্র দেশবাসীর জন্য। তো বিষয় হলো জাতীয় পুষ্টি সপ্তাহ এবং জাতীয় পুষ্টি মাস, সেপ্টেম্বর 2020। 1982 সালে মাদার অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড থেকে ঘোষিত হয় জাতীয় পুষ্টি সপ্তাহ বা ন্যাশনাল নিউট্রিশন উইক। প্রত্যেক বছর একটা করে থিম থাকে, যেটা জনস্বাস্থ্য বা জনগণের উদ্দেশ্যে নিবেদিত, সাধারণ মানুষের উদ্দেশ্যে নিবেদিত। এবছরেও থিম রয়েছে, সেটা হলো মানুষের মধ্যে থেকে সিভিয়ার ম্যালনারিশড শিশুদের চিহ্নিতকরণ এবং তাদের প্রতিকারের ব্যবস্থা করা এবং স্বনির্ভর হয়ে অপুষ্টিকে পুষ্টির জায়গায় তুলে নিয়ে যাওয়ার জন্য কিচেন গার্ডেন তৈরি করা। এটা সরকারের বর্তমানের এবছরের থিম। তো 1982 সাল, বর্তমানে 2020, কতগুলো বছর, বহু বছর ধরে এই বার্ষিক অনুষ্ঠানই বলবো আমরা পালন করে চলেছি নিষ্ঠার সাথে। কিন্তু সরকারি পরিসংখ্যানে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষের স্থান কিন্তু 102-এ। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স মানে ক্ষুধার্ত মানুষের, পৃথিবী জুড়ে ক্ষুধার্ত মানুষের যে সূচক, তাতে 102-এ, 117টা দেশের মধ্যে 102-এ, যেখানে আমাদের প্রতিবেশী দেশ নেপাল, পাকিস্তান, বাংলাদেশও আমাদের উপরে আছে। তো সে যাজ্ঞে অত্যন্ত সত্যের মুখোমুখি দাঁড়িয়ে কয়েকটা কথা তো বলতেই হবে। আমার ছাত্রীর অনুরোধ, বিষয়টা হচ্ছে শিশুদের মধ্যে অপুষ্টি, সিভিয়ার অপুষ্টিগুলো কি করে চিহ্নিতকরণ করব বা কেন হয়। আমি একটা সহজভাবেই বলবো, জীবনের প্রথম 1000 দিন এটা কিন্তু খুব প্রয়োজনীয় সময় একটা, যার উপর যে বুনিয়াদের উপর তৈরি হয়ে যায় আগামী ভবিষ্যৎ, আগামী দেশের নাগরিক। তো এর মধ্যে প্রথম 6 মাস একটা শিশুকে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বা সম্পূর্ণভাবে মায়ের দুধের উপর নির্ভর করার পরামর্শ দিই। 1 চামচ জলও নয়।
মানে ওষুধ খাওয়ালেও মায়ের দুধ খাইয়েই মুখটা পরিষ্কার করে দেওয়া যায়। এই মায়ের দুধই অমৃত সম শিশুর কাছে, যেটা শিশুকে পুষ্টি যোগায়, শিশুকে ইমিউনিটি তৈরি করে, রোগ প্রতিরোধের ক্ষমতা যোগায়, এই অতিমারির থেকেও তাকে বাঁচায়। তাই এই জায়গায় মায়েরা নিখরচায় শিশুকে ভালো রাখতে পারেন। এরপরে আসে বদলি খাদ্য বা সাপ্লিমেন্টারি ফুডের প্রশ্ন। তো এই বদলি খাদ্য, উইনিং ফুড, এইখানেই হয় সমস্যা। কারণ এই উইনিং ফুড কিনবার জন্য যে পয়সাটার দরকার, অগণিত মানুষের হাতে সে পয়সা নেই। সেজন্য স্টার্চি ফ্যামিলি ডায়েট, মানে পরিবারে যে ভাত টাত খাওয়া হয় তার মাড় বা অ্যারারুট গুলে তাকে জাল দিয়ে এ জাতীয় খাবার, বা আলু সেদ্ধ করে সেটাকে খাওয়ানো, এই জাতীয় খাবার খাইয়ে শিশুর পেটটা ভরিয়ে তার কান্না বন্ধ করে রাখা হয়, আর শিশুরা আস্তে আস্তে অপুষ্টির শিকার হয়। তো এর সমাধান কিভাবে হবে? তো এখানে তো সমস্যা, বিরাট সমস্যা। যখনই বাজারের থলি হাতে বাজারে খাবার কিনতে যায়, তখন অগ্নিমূল্যের খাবার, বাজারের থলিতে বিশেষ কিছু ওঠে না। অগণিত মানুষের এই সমস্যার পাশাপাশি, যোগানের সমস্যার পাশাপাশি আরেকটি সমস্যা তাকে আরো বেশি গভীর করে তুলেছে, সেটা হলো অস্বাস্থ্যকর পরিবেশ। কারণ অপুষ্টিকে আরো বেশি ত্বরান্বিত করে দেয় ডায়রিয়া। শৈশবে ডায়রিয়া অত্যন্ত মারাত্মক জিনিস, যার জন্য একটি শিশুর চোখও হারাতে পারে। আমাদের দেশে ডায়রিয়াতে চোখ অন্ধ হয়ে যাওয়া শিশুর সংখ্যা অনেক, অগুন্তি। আমি পরিসংখ্যান দিয়ে ভারাক্রান্ত করব না, কারণ আমি খুব সাধারণ মানুষের জন্য বলছি। তো এই অপুষ্টি বেড়ে চলেছে অস্বাস্থ্যকর পরিবেশ থেকে। জমা জল, সেখান থেকে মশা, বারে বারে মাছি গিয়ে খাবারে বসছে। একটা কল, একটা বাথরুমে অনেকগুলো পরিবার জল নিচ্ছে, সেখানেই কাপড় কাচ্ছে, সেখানেই শিশুর বাসনকোসন ধুচ্ছে, বারে বারে পেট খারাপ, পেটের অসুখ হচ্ছে। তো এক্ষেত্রে মায়েরা যেটা করতে পারেন, বা ওই বস্তি অঞ্চল বা সাধারণ মানুষের যে ক্লাবগুলো আছে, নিম্নবিত্ত পরিবারের মানুষ যেখানে ভিড় করে, তারা যেটা করতে পারেন, যেমন যেখানে জল জমছে সেখানে কিছু খোয়া টোয়া ফেলে সে জায়গায় জলটা যাতে না জমে তার ব্যবস্থা করা, নিজেরা আবর্জনাগুলো চারপাশে ছড়িয়ে না ফেলা, সেগুলো একটা ডাস্টবিনে রাখা, ফেলে দেওয়া যেখানে কর্পোরেশন তুলবে। মাঝে মাঝে কর্পোরেশনকে গিয়ে বলা যে আমাদের এখানে মশা মাছি মারার এইসব কীটনাশক স্প্রে করে দিয়ে যান, এগুলো করা। এগুলো তো করাই যেতে পারে, এগুলো করা। এবং নিজে মা যখন খাওয়াবেন, হাতটা খুব ভালো করে সাবান দিয়ে ধোবেন, খাবার জলে হাত ধোবেন। শিশুর বাসনগুলো অন্তত পরিবারের অন্য লোকের বাসনের সাথে না মাজা, সেগুলো আলাদা করে মাজবেন। এগুলো তারা করতে পারেন, যেগুলো তাদের হাতের মধ্যে রয়েছে। আর সস্তা মূল্যের খাবার, এটা বলতে গেলে মানে মুখ বা গলা আটকে আসে বর্তমানে, কারণ বাজারে কিন্তু আগুন লেগেছে, সব সবজির দাম বেশি। আমরা এখন সব মানুষের জন্যই বলি যে প্রতিষেধক তৈরি করতে, প্রতিরোধক ক্ষমতা তৈরি করতে হবে। তার জন্য মাইক্রো নিউট্রিয়েন্টস দরকার, প্রোটিন দরকার, ভিটামিন সি দরকার, জিঙ্ক দরকার। প্রোটিনে জিঙ্ক আছে প্রোটিন জাতীয় খাদ্যে, সেগুলো বলেই খালাস। পাবে কোথার থেকে সেটা নিয়ে ভাবনা চিন্তা নেই। সাপ্লিমেন্টারি ভিটামিন সি খাওয়ার ক্ষমতা আমাদের দেশের মানুষের নেই। তাহলে কি করা যেতে পারে, কিভাবে এই খাবারগুলো জুটবে? সহজ কয়েকটা বলা যায়, যেমন ধরা যাক ডালেরও তো অনেক দাম, ডিমটা একটু সস্তা আছে, মানে একটা ডিম 5 টাকা বা 6 টাকায় পাওয়া যায়। শিশুকে একটা ডিম একদিন ছাড়া ছাড়া অন্তত খাওয়ানো যেতে পারে। একটু নিউট্রিলা কিনে এনে সেটাকে সব খিচুড়ি বানিয়ে, যেমন অল্প ডালে ডাল আর চাল মিশিয়ে শিশুর জন্য একটু খিচুড়ি করা যায়। সেই ডাল চাল মিলে যে খাদ্যটা তৈরি হয় সেটা ফার্স্ট ক্লাস প্রোটিন, বা প্রোটিনে উন্নত মানের প্রোটিন হয়। তার মধ্যে আবার একটু নিউট্রিলা দিয়ে দিলে আর একটু বাড়লো আর কি তার খাদ্যমূল্য। এভাবে করা যেতে পারে, কিছু কিছু অন্তত চেষ্টা করা যেতে পারে। মানে আর ভাতের অভাব এখন খুব একটা নেই সাধারণ মানুষের মধ্যে, কারণ দেখা যাচ্ছে যে রেশনে অনেক চাল টাল দিচ্ছে। এবং চাল দিয়ে তো কিছু হবে না, পেট ভরালেই তো পুষ্টি হয় না। সেই জন্য এই টুকিটাকে একটু আধটু বললাম, যেগুলো সস্তা দামের কিছু খাবারের মধ্যে থেকে মিশিয়ে খাওয়ানো যায়, যেমন খিচুড়িটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা খাওয়ানো বাচ্চাকে।
এর সঙ্গে পাশাপাশি একটা কিচেন গার্ডেনের প্রকল্পের কথাও সরকার বলেছেন তার কারণ হলো এই কিচেন গার্ডেনের মধ্যে দিয়ে কিন্তু কিছু ফ্রেশ সবজি নিখরচায় বাড়িতে আসবে, সেটা করা যেতে পারে। যেমন আমার বাড়ির মাল্টি স্টোরির বাড়ির জানলাতেই আমরা কুমড়ো গাছ করেছি, আমরা লঙ্কা গাছ করেছি, লেবু গাছ করেছি, করা যেতে পারে ধনেপাতা গাছ। সেরকম বস্তি বা নিম্নবিত্ত পরিবার অঞ্চল যেখানে জমি জায়গা তো গ্রামের মানুষের তো আছে, গ্রামের মানুষের থেকে বলার কিছু নেই, শেখার বরং আছে। শহরে যারা আছেন তাদের জন্য ছোট ছোট জায়গাগুলো যেগুলো পড়ে আছে একটু, সেখানে ঘিরে সবাই মিলে বেশ কয়েকটা পরিবার মিলে একটা কিচেন গার্ডেন তৈরি করা যেতে পারে। সেখানে কুমড়ো একটু বাইয়ে দিতে পারা যায়, কুমড়ো গাছ, লাউ গাছ, একটু লেবু গাছ, এইসব করা যেতে পারে। আমি জানি আমাদের ডিপার্টমেন্টের অনেক স্টাফ বা সাধারণ মানুষ তারা আমাদের থেকে শিখে তাদের বাড়িতে এগুলো করেছেন। তাহলে এগুলো বাজারে গিয়ে বাজার থেকে কেনার পয়সা তো নেই, এগুলো অন্তত আমরা ওখান থেকে পেয়ে যেতে পারবো। তাই জন্যই কিচেন গার্ডেনের দিকে সরকার একটা উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন, সেটাকে সমর্থন করাই উচিত, করা যেতে পারে। কিন্তু যেটা বলবো সেটা হলো যে এই যে ব্যাপক হারে অপুষ্টিজনিত সমস্যা, 120 নম্বর র্যাঙ্কে বসে আছে 117টা দেশের ভেতরে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে। তার মধ্যে প্রচুর অ্যানিমিয়া, ভারতবর্ষের শিশুদের অ্যানিমিয়া, ভিটামিন এ ডেফিসিয়েন্সি মারাত্মক আকার নিয়েছে। আর খাদ্য হচ্ছে, সঠিক খাদ্য কিন্তু একদম ম্যাজিশিয়ান, মানে এই খাদ্যই কিন্তু রূপ তৈরি করে, গুণ তৈরি করে। এই যে আমরা বলি না এ দেখতে ভালো, এ খারাপ, এ কিন্তু সব খাদ্যের ম্যাজিক পেটের ভেতর থেকেই শুরু হয়ে যায়। যে ভালো নারিশমেন্ট পায় তার চেহারার চাকচিক্য বাড়ে, বুদ্ধির চাকচিক্য বাড়ে। আর যে সেটা পায় না সেক্ষেত্রে সে খর্বাকৃতি হয়, সে দেখতে ভালো হয় না, তার স্কিন খারাপ হয়, তার বুদ্ধির চৌখস ভাব থাকে না, স্বাভাবিক কথা। এর সঙ্গে যেটা আরেকটা জিনিস আমার একটু বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে যে আয়োডিন আমাদের কিন্তু এই বুদ্ধিমত্তার সঙ্গে ভীষণভাবে জড়িত। ছোটবেলা থেকে আয়োডিনের অভাব যাতে না হয় সেটা দেখা দরকার। সেটা একটা সহজ ভেহিকেল বা রাস্তা আছে, সেটা হলো আয়োডাইজড সল্ট। এই আয়োডাইজড সল্ট কিনে বাড়িতে সব রকম খাবারে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করার পরামর্শ আমাদের ছাত্রছাত্রীরা আমরা দিই। সবজিগুলোকে কেটে ধোবে না, ধুয়ে কাটবে, তাতেও কিছুটা পুষ্টি রক্ষা করা যায়। সেগুলোকে ঢাকা দিয়ে রান্না করতে বলা, এগুলো কিছু করা যেতে পারে। ফলের মধ্যে কলাটা এখনো পর্যন্ত সস্তা। আমরা উঠতি বয়সের বাচ্চাদের বা ছোট বাচ্চাদেরও ওই বদ্যি খাদ্যের মধ্যেও কলা খাওয়ানো যেতে পারে। আর এই হাজার দিন যে সমস্যাগুলো তার মধ্যে কলাটা খাওয়ানো যেতে পারে, কলাটা একটু সস্তা পড়ে। খুঁজে খুঁজে বার করতে হচ্ছে আমাকে যে একটু কোথায় কি সস্তা আছে, কোথায় কি একটু আছে যেটা বলতে পারি আমি সাধারণ মানুষের জন্য, কারণ সেপ্টেম্বর মাস নিবেদিত সাধারণ মানুষের জন্য। তো একটা কথা না বলে পারবো না, সেটা হলো এই অপুষ্টি শব্দটার সঙ্গে কিন্তু 3টে অকারান্ত শব্দ জড়িত: অভাব, অজ্ঞতা এবং অস্বাস্থ্যকর পরিবেশ। আর এই পরের দুটোই কিন্তু এই অভাবের সঙ্গে জড়িত। যার অভাব আছে সে স্কুলেও পড়তে পারে না, তার মা বাবা তারা অশিক্ষিত, তারা লেখাপড়া করতে পারেনি, তাদের শিক্ষার মান নেই, তাদের কাছে বিষয়বস্তুগুলো সহজে পৌঁছানো মুশকিল, তা অজ্ঞতা তো হবেই। আর অস্বাস্থ্যকর পরিবেশে নিজেরা যতটুকু করতে পারবো করব, কিন্তু সরকারের দায় থেকে অস্বীকার করতে পারে না। সরকারের দায়িত্ব সেই অভাবকে আর অস্বাস্থ্যকর পরিবেশটাকে দূর করলে স্বাস্থ্য কিন্তু আস্তে আস্তে আবার মানুষের ফিরে আসবেই। তাই এই 3টে অকারান্ত শব্দের বিরুদ্ধে কিন্তু লড়াই করা, সেই বহুকাল ধরে লড়াইয়ের চিন্তা করি, বহুকাল ধরে ছাত্রীদের বলি যে এই 3টে অকারান্ত শব্দকে তাড়াতে চেষ্টা করতে হবে, তবে তো মানুষ অপুষ্টি থেকে উঠে দাঁড়াবে। বর্তমানে একটা অতিমারির মধ্যে আমরা রয়েছি, এই নিয়ে অনেকে অনেক জ্ঞান দিয়েছে, বারবার বলে স্টে সেফ, বলে সোশ্যাল ডিস্টেন্সিং। আমি বলবো সোশ্যাল ডিস্টেন্সিং নয়, ফিজিক্যাল ডিস্টেন্সিং। এটা আমি আগে ইউটিউবে একটা বক্তব্যে বলেছিলাম। স্টে সেফ, কি করে সেফ থাকবে? একটা ঘরে, একটা 10 ফিট বাই 10 ফিট ঘরে 10 জন লোকের বাস, কি করেই বা ফিজিক্যাল ডিস্টেন্সিং, কি করেই বা সোশ্যাল ডিস্টেন্সিং বলো, আর কি করেই বা স্টে সেফ?
তো তাও মাস্ক বেঁধে টেঁধে বেরোতে হবে, প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে, আগেই বলেছিলাম। তো এইরকম একটা পরিবেশের মধ্যে আমরা এখন বর্তমানে পড়ে আছি, তার মধ্যেই চলছে জাতীয় পুষ্টি মাস, তার মধ্যেই কিছু বক্তব্য বলার জন্য দাবি। তো এইসব নিয়েই আজকে আমি তোমাদের কাছে বা আপনাদের কাছে হাজির হয়েছি। তো একটা কথা না বলে পারবো না, সোশ্যাল মিডিয়ায় ছবিটা খুব ঘুরছে, সেটা হলো যে আমাদের এই অতিমারির জন্য ভ্যাকসিন আবিষ্কার করার জন্য অনেক মানুষ, অনেক বিজ্ঞানীরা সারাদিন দিন রাত এক করে লড়াই করছে। তো ভ্যাকসিন আবিষ্কার তো খুব সহজ কাজ নয়, বছরকে বছর লেগে যায়। তো অপেক্ষায় থাকবো কবে আমরা ফ্রিলি অন্তত বাইরে ঘুরতে পারবো, পার্কে যেতে পারবো, বেড়াতে পারবো, ভ্যাকসিনের অপেক্ষায় থাকবো। কিন্তু যে রোগটা সমাজে গেড়ে বসে আছে, ক্ষুধা, অপুষ্টি, তার ভ্যাকসিন কি? তার ভ্যাকসিনটা কিন্তু খাদ্য। এইটা কিন্তু আমাদের সবার জানা। তো সেই ভ্যাকসিনটা কিন্তু আছে, কিন্তু পৌঁছচ্ছে না মানুষের কাছে। কেন পৌঁছচ্ছে না? কোথায় ব্যারিয়ার? আমাদের দেশ কিন্তু অনেক ব্যাপারে স্বনির্ভর, খাদ্য উৎপাদনে স্বনির্ভর। কোথায়? কিছু মানুষ অনেক খায়, আবার অনেক মানুষ একদম প্রয়োজনীয় খাবারটা পায় না। কেন? কোথায় বাধা? আমার ছাত্রছাত্রীরা ভাবুক তাই নিয়ে, বুঝুক তাই নিয়ে, তবে তো আজকের জাতীয় পুষ্টি সপ্তাহের বা মাসে কিছু তো অন্তত অবদান থাকবে আমাদের। যে এই ভ্যাকসিনটা তো রয়েছে সমাজে, তো নেই কেন মানুষের মধ্যে? নেই কেন? সবাই মিলে আমরা এটা নিয়ে ভাবি, সবাই মিলে আমরা এটা নিয়ে লড়াই করি। বুঝতে হবে খাদ্যই কিন্তু জাদুকর, খাদ্যই কিন্তু ম্যাজিশিয়ান, সুস্থ রাখার, সুন্দর রাখার, সজীব রাখার। একজন খুব বড় বিজ্ঞানী বলেছিলেন যে খাদ্যই সমস্ত রোগের ওষুধ, আবার ওষুধই কিন্তু আসলে খাদ্য। নমস্কার। আজ বিশ্বজুড়ে যখন করোনা অতিমারি তার প্রকোপ বাড়িয়ে চলেছে, তখন নিজেদের সুস্থতা ও অন্যদের সুস্থতার কথা মাথায় রেখে আমরা স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে রয়েছি। সেই কারণে আমরা একে অপরের সাথে মিলিত হয়ে পোষণ মাহ উদযাপিত করতে পারছি না। এই কারণবশত ভার্চুয়ালি আমরা আপনাদের সামনে একটি জনসচেতনতামূলক অনুষ্ঠান আনছি। এই অনুষ্ঠানে আমাদের ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের সকল ছাত্রীরা 3টি সচেতনতামূলক নাটক আপনাদের সামনে পরিবেশন করতে চলেছে, যেখানে তারা দেখাচ্ছে কিভাবে সঠিক স্বাস্থ্যবিধি মেনে এবং পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য গ্রহণ করে আমরা বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার হাত থেকে রেহাই পেতে পারি। আমাদের প্রথম নাটক মায়ের পুষ্টি, শিশুর তুষ্টি। আমরা জানি গর্ভবতী অবস্থায় বা স্তন্যদানকালে মায়েদের বেশি পরিমাণে পুষ্টিকর খাদ্যের প্রয়োজন হয়। তাছাড়াও বিভিন্ন রোগের সাথে লড়ার জন্য আমাদের সঠিক পুষ্টিকর খাদ্য গ্রহণ করা উচিত, যা আমাদের ইমিউনিটি বা অনাক্রম্যতা বাড়াতে সাহায্য করে। এই নাটকে আমাদের মেয়েরা আপনাদের দেখাবে কিভাবে সহজে বাড়িতে উপস্থিত কিছু উপাদানের মাধ্যমে খুব কম খরচে পুষ্টিকর খাদ্য তৈরি করা যায়। এই নাটকের উপস্থাপনায় আমাদের বিভাগের 5th সেমের ছাত্রীরা। কি গো বৌদি, ওইভাবে বসে পড়লে? আর দেখ না, হঠাৎ করে না মাথাটা ঘুরে গেল। দেখেছো তো, আমি তোমায় আগেই বলেছিলাম তুমি কিন্তু দিন দিন আরো দুর্বল হয়ে পড়ছো। আর এমন ভাবে চলতে থাকলে তো তোমার সাথে সাথে তোমার বাচ্চারও ক্ষতি হবে। এই সময় তো তোমার অনেক বেশি সচেতন থাকতে হবে নাকি? সব থেকে আগে এখন তোমায় হেলদি ব্যালেন্স ডায়েটে থাকতে হবে। এই লকডাউনে তোর দাদার মাইনে কাটা যাচ্ছে, আর যে কটা টাকা পাচ্ছে সে কটা টাকা দিয়ে তো ঠিক সংসারই চলে না। পুষ্টিকর খাবার খাবো কি করে? দেখ না, একটু বাদেই তোর দাদা আসবে রোদ্দুর থেকে। কিছু যে একটু শরবত বানিয়ে দেব তারও উপায় নেই। বাইরে যেগুলো কিনতে পাওয়া যায় এত দাম, কিনবো কি করে সেগুলো? কে বলেছে উপায় নেই? এই যে দেখলাম তুমি ভাত রান্না করছো, হাতের ফ্যানটা তো এখনো আছে, ওটা দিয়েই দেখো না কি সুন্দর একটা হেলথ ড্রিঙ্কস বানিয়ে দিই।
কিরে, তোর বৌদির আবার শরীর টরীর খারাপ হলো নাকি? মাছটা ধুয়ে দিয়েছ তো? তুমি ওসব আর চিন্তা করো না, সব আমি ধুয়ে রেখেছি। হ্যাঁ, ঘরে ঢুকে এসে দেখি বৌদি খাটের এক পাশে বসে হাঁপাচ্ছে। তোমার শরীর যে দিন দিন আরো দুর্বল হয়ে যাচ্ছে, আমি নিজের চোখের সামনে দেখেও কিছু করতে পারছি না। করোনা আমাকে একেবারে অসহায় করে দিয়েছে। তুই ওটা ভাবিস না তো, বরং তুই একটু বস, আমি বরং তোর জন্য একটা শরবত বানিয়ে আনছি। কিরে, তোরা দুজনে এখনো চিন্তা করে যাচ্ছিস? কি এত ভাবছিস বলতো তোরা? বেশ সুস্বাদু তো। কি দিয়েছিস রে এতে? এই হেলথ ড্রিঙ্কসটা আমি তৈরি করলাম। বৌদি যে ভাত রান্না করেছিল তা অনেকটা ফ্যান ছিল, আর একটু ডালের জলও ছিল। সেই ভাতের ফ্যান, ডালের জল, অল্প একটু ছাতু আর একটু লেবু, আর তার সাথে নুন চিনি স্বাদ মতো। আমি ভাবছি এখন জল খাবারে কি দেওয়া যায়। বেলা তো কম হয়নি, আমার কি আর চিন্তার অভাব আছে রে সেতু? তোর বৌদির কি এই সময় এত চিন্তা করা চলে? ওর খাওয়া দাওয়াটুকুও ঠিক করে হচ্ছে না, কি করা যায় বলতো? তুই অত চিন্তা করিস না তো। আর তাছাড়া এই তো কয়েকদিন আগে তুই স্টেশন থেকে চাল, ডাল, গম এসব আনলি, ওগুলো তো ঘরে এখনো রাখা আছে, সব তো খরচা হয়নি। আর তাছাড়া বৌদি, তুমি বলো তো তোমার ভাড়ারে কি কি আছে? হ্যাঁ, কিছুদিন আগেই তো আনিয়েছিলাম, আর সেটা তো বোধহয় ভাঙিয়েও রেখেছিলাম। গতকাল ওই গম ভাঙানো আটা দিয়ে রুটি করেছিলাম, এখনো কয়েকটা আছে, আর ঘরে সামান্য কিছু সবজিও রয়েছে। শুধু বাড়ির ওই কটা সবজি কেন, বাগানে বুঝি দেখনি গাছে ভর্তি হয়ে লঙ্কা, লেবু, পেঁপে, টমেটো এই সব হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তো, বাগানে তো এবার বেশ ভালোই ফলন হয়েছে। কলকাতায় পড়ি বলে তো বাড়িতে এসে থাকাই হয় না। এই লকডাউনের ছুটি পেয়ে কয়েকটা দিন তোমাদের সাথে এসে থাকা, আর এবার যখন এলাম দেখলাম অন্য বাড়ির থেকে এবারে বাগানের ফসল অনেক ভালো হয়েছে। মনটা আমার ভরে গেল গো। আচ্ছা যাই হোক, তোমরা বরং গল্প করো, আমি বরং তোদের জন্য একটা মজাদার জলখাবার বানিয়ে আনছি। তোমাদের জন্য কি বানিয়ে এনেছি আমি। বাহ, বেশ দারুণ গন্ধ বেরিয়েছে তো। আগের দিনের বানানো রুটি দিয়ে এত কম খরচে অল্প সময় এত সুন্দর রান্না করা গেল। এই খাবারটা শুধু সুস্বাদুই নয় দাদা, এতে অনেক ভিটামিন আছে, যেমন ভিটামিন এ, বি কমপ্লেক্স, সি,
এইগুলো আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করবে, আমাদেরকে করোনার সাথে লড়তে সাহায্য করবে। আর তাছাড়া এই খাবারটা উচ্চ প্রোটিন আর কার্বোহাইড্রেটে সমৃদ্ধ, যা আমাদের শরীরকে শক্তি যোগাবে, সুস্থ রাখবে আর যে কোনো রকম রোগ ব্যাধির হাত থেকে মুক্ত করবে। বাহ, এ তো দারুণ ব্যাপার। অল্প খরচে, এত কম সময়ে আর এত সহজলভ্য জিনিস দিয়ে পুষ্টিকর অথচ মুখরোচক খাবার তৈরি করা গেল। সত্যিই খুব সুন্দর। তুই জানলি কি করে রে এত কিছু? আগের দিনের খাবারকে নষ্ট না করে নতুন পদ্ধতিতে এত পুষ্টি সমৃদ্ধ করে বানানো। কলকাতার ভালো কলেজে পড়তে পারবো, কত নতুন জিনিস জানতেও শিখতে পারবো, এই ভেবেই তো তোমাদের ছেড়ে, বাড়ির সকলকে ছেড়ে অত দূরে গিয়ে থাকা। আর তাছাড়া এই দুঃসময়ে একজন নিউট্রিশন অনার্সের ছাত্রী হয়ে স্বল্প মূল্যে হেলদি নিউট্রিশিয়াস খাবার কিভাবে বানাতে হয় তা আমি একটু হলেও জানি। আর বৌদি, তুমি কিন্তু এবার থেকে রোজ বেলার দিক করে 8 ঘন্টা কি 1 ঘন্টা গায়ে রোদ লাগাবে। তা তোমার শরীরে ভিটামিন ডি তৈরি করবে, যা তোমার এবং তোমার বাচ্চার হাড়কে মজবুত করবে, তোমাদেরকে শক্তি যোগাবে। তোর কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম রে সেতু, সত্যি খুব উপকার হলো। সত্যি অনেক কিছু জানতে পারলাম রে, অনেক উপকার হলো। শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে মানসিক স্বাস্থ্যের উপর আমাদের যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত। মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা খুব কম কথা বলি, কিন্তু এই সংকটকালে আমরা সবাই কম বেশি মানসিক অবসাদে ভুগছি। আমাদের দ্বিতীয় উপস্থাপনা বুদ্ধি দিয়ে পুষ্টি, এই নাটকটি আপনাদের দেখাবে কি করে এই কঠিন সময় আমাদের মানসিক অবসাদ, দুশ্চিন্তা এগুলোর থেকে আমরা রেহাই পেতে পারি। তাছাড়া খাবার কিভাবে আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি সাধন করে। পরিবেশনায় আমাদের 3rd সেমের ছাত্রীরা। হ্যাঁ বল। কি রে, কেমন আছিস? হ্যাঁ ঠিকই আছে। আজকাল আর কন্ট্যাক্টই করিস না, আর তো নিজের কোনো পাত্তাই নেই। কেন রে, তোর আবার কি হলো? কি আবার হবে, যেমন ছিলাম সেরকমই আছি। কি অদ্ভুত, ওর আবার কি হলো হঠাৎ? ও তো আগে এমন ছিল না। এতদিন খবর নেই আর এখন খবর নিতে এসছি। কিরে, কি হয়েছে তোর? চেঁচাচ্ছিস কেন এত? আমার ইচ্ছা হয়েছে তাই আমি চেঁচিয়েছি। তোকে তো আর কিছু বলাই যাবে না দেখছি। জানি না, যা পারিস কর। কি রে, কি খবর? তোকে এরকম কেন দেখাচ্ছে রে? কই, আমি তো ঠিকই আছি। কি আবার হবে? মিথ্যে বলিস না, আমি জানি তোর কিছু একটা হয়েছে, কিন্তু মন খুলে সব বল। তুই তো জানিসই এখন বন্ধুদের সাথে দেখা হয় না, ইভেন কথাও হয় না। আর তুই তোর কাজ নিয়ে ব্যস্ত, তাই তোর সাথেও সেভাবে কথা হয় না। এভাবে বাড়িতে থাকতে আর ভাল লাগছে না রে। দেখ মিষ্টু, এই সিচুয়েশনটা এখন শুধু তোর কাছেই নয়, আমাদের সবার কাছেই নতুন। আমিও প্রথম তোর মতোই ভেঙে পড়েছিলাম, কিন্তু তারপর বুঝলাম এই মাস্ক, স্যানিটাইজার এগুলো নিয়ে আমাদের পরবর্তী সময়গুলোতে চলতে হবে। এই সময় ধর মন ভালো রাখার জন্য একটু মেডিটেশন, ইয়োগা আর পর্যাপ্ত ঘুমের খুবই প্রয়োজন। তার সাথে সাথে নিজেকে ব্যস্ত রাখতে একটু গান শোন, গল্পের বই পড়, বাবা মায়ের সাথেও সময় কাটা, বন্ধুদের সাথেও কন্ট্যাক্ট রাখবি, দেখবি ভালো লাগবে। ধুর, এইসব করেও কিছু লাভ হয় না রে। আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানিস, আমাদের মুড আর ফুড দুটোরই না খুব ক্লোজ রিলেশন। আজ তাই তোকে কতগুলো ব্রেন ফুডের কথা বলি।
যেগুলো খেলে দেখবি তোর মুডটা এই ক্রাইসিসেও ভালো থাকবে। ব্রেন ফুড, সেটা আবার কি? ব্রেন ফুড কোনো স্পেশাল ডিশের নাম নয় রে, আমাদের প্রতিদিনের খাবারেই ব্যবহার করা কিছু ফুড ইনগ্রেডিয়েন্টস বলতে পারিস। এই যে আমরা যেমন চা বা কফি খাই, এগুলো এক ধরনের ব্রেন ফুড বা মুড বুস্টার্স। চায়ের মধ্যে থাকে থায়ানিন নামের অ্যামিনো অ্যাসিড, যেটা একদিকে স্ট্রেস কন্ডিশনে অ্যালার্টনেস কনসেন্ট্রেশন বাড়ায়, আবার অন্যদিকে নার্ভকে স্টেবল করে ও রিল্যাক্স করে। আবার এই ডোপামিন আর সেরোটোনিন বলে দুটো মুড রেগুলেটিং নিউরোট্রান্সমিটারকেও কন্ট্রোল করে, বুঝলি? মানে তোকে চা তাহলে হতে বলছি না, তবে মাঝে মাঝে একটু চা খাবি, দেখবি মুডটা একদম ফ্রেশ হয়ে যাবে। আচ্ছা, এবার বলি কফির কথা। ওটা তো তোর ফেভারিট, কিন্তু মাসিমণি বলছিল আজকাল তোর সেটা খেতেও ভালো লাগে না। ধুর, এইভাবে ঘরে থাকতে থাকতে সবই টেস্টলেস লাগে। আরে বোকা, জানিস কফি ইজ এ গুড মুড স্পন্সর। বাবা, তুই আজ কি সব বলছিস? মুড স্পন্সর, সেটা আবার কি? কফিতে থাকা অ্যালকালাইড ক্যাফিন আমাদের অ্যাংজাইটি স্ট্রেস কমায়, আমাদের অ্যালার্টনেস বাড়ায়, কাজে মোটিভেট করে। ইভেন একটা গবেষণায় দেখা গেছে এটা স্পেশালি উইমেনদের মধ্যে ডিপ্রেশন কমাতে হেল্প করে। তাই এটাকে বলা হয় প্লেজার ড্রাগ। কিন্তু জানি সবাই বেশি কফি খেলে রাতের ঘুমের ব্যাঘাত করতে পারে। আচ্ছা, বুঝলাম। আর কি কি আছে বলতো তোর স্টকে? বেশ ইন্টারেস্টিংই লাগছে কিন্তু। এবারে তোকে দুটো পরিচিত খাবারের নাম বলছো, একটা হলো কলা আর একটা হলো ডিম। ইস, কলা, ওর চেহারাটাই তো বাজে। আরে এটা ডাল আউটসাইড হলেও কিন্তু ডিলিশিয়াস ইনসাইড। সেটা কিভাবে? কলার ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড সেরোটোনিনে কনভার্ট হয়ে আমাদের মধ্যে একটা রিল্যাক্স ফিলিং আর হ্যাপিনেস আনে। ওটা এমনি হয়তো খেতে ভালো লাগবে না, কিন্তু মিল্কশেক বা কাস্টার্ড বানিয়ে খাবি, দেখবি ভালো লাগবে। বুঝলাম। ব্যানানা মিল্কশেকটা ট্রাই করতে হবে দেখছি। আচ্ছা, তুই এবার ডিমের অবদানটা বলতো। তোর মনে আছে মা বলতো পরীক্ষায় ডিম খেয়ে গেলে গোল্লা খাওয়ার চান্স আছে? এটা না খুবই ভুল ধারণা, বুঝলি? এর মধ্যে থাকা কোলিন নামের অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরে অ্যাসিটাইল কোলিন নামের নিউরোট্রান্সমিটার তৈরিতে হেল্প করে। এটা মুড আর মেমোরি দুটোই ভালো রাখে। বাহ, এবার মাকে বলতে হবে ডিম খাও আর নম্বর বাড়াও। এবার বলি আমাদের দুজনেরই ফেভারিট চকলেটের কথা। এর মধ্যে যে কোকোটা ইউজ হয় তার মধ্যে থাকে থিওব্রাম, যেটা মুড এলিভেটর, মানে এক নিমেষে মুডটাকে ভালো করে দেয়। আর এছাড়া আছে ট্রিপ্টোফ্যান নামের এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, যেটা ওই মুড রেগুলেটিং নিউরোট্রান্সমিটার তৈরিতে হেল্প করে। আর আছে ফেনিথ্যালানিন নামের একটা অ্যালকালয়েড, যেটা কিনা বলা হয় লাভ কেমিক্যাল। পুলিশ কি রে, লাভ কেমিক্যাল? হ্যাঁ, এছাড়া চকলেটের কোকোর মধ্যে থাকা ফ্ল্যাভিনয়েড অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসেবে কাজ করে, আর আমাদের লার্নিং ক্যাপাসিটি বাড়াতেও সাহায্য করে। তাহলে বলা যায় আর চকলেট আর ডে কিপস ব্যাড মুড অ্যাওয়ে। শুধু ব্রেন ফুডের রোলগুলো শুনে তোর মুড মনে হচ্ছে অনেকটাই গুড। আর দু একটার কথা বলবো নাকি? বাপরে, আরো আছে? আচ্ছা বল দেখি। ওয়ালনাটও কিন্তু ব্রেন ফাংশন প্রমোট করতে হেল্প করে, জানিস? এটাই একমাত্র নাট যাতে নিউরোনাইক অ্যাসিড থাকে। তুই খেয়াল করে দেখবি ওয়ালনাটের স্ট্রাকচারটাও কিন্তু ব্রেনে থাকে। ওয়ালনাটে ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম, ক্যালসিয়ামের মতো অনেক ইম্পর্টেন্ট মিনারেলস থাকে, যা আমাদের ব্রেন বুস্টার্স হিসেবেও কাজ করে। আচ্ছা, বুঝলাম। আর কি আছে বলছিলি? ওয়ালনাটের মতো আমন্ডও একটা ভালো ব্রেন। এতে ম্যাগনেসিয়াম থাকে, যেটাকে কামিং মিনারেল। এটা মুড স্টেবল করতে আর স্লিপ প্রমোট করতেও হেল্প করে।
কামিং মিনারেল, এই কামনেসটাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন আমার। ঠিকই বলে জানিস তো, গুড ফুড গুড মুড। শুধু তাই নয়, এই সময় আমাদের ডায়েট চার্টের দিকটাও খেয়াল রাখতে হবে। ডায়েটে সব রকম নিউট্রিয়েন্ট রাখতে হবে, আর এই ভেজ নন ভেজ ফ্রুট সবই খেতে হবে। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার যেমন ধর আমলকি, হলুদ, লেবু এগুলোও পরিমাণ মতো খেতে হবে। আর তার সাথে দিনে পরিমাণ মতো জল তো খেতেই হবে। আজ তোর সাথে কথা বলে মনটা খুব ভালো লাগছে রে। দেখ, তাই বেশি মন খারাপ করিস না, আমি সবসময় তোর পাশে আছি। যেগুলো বললাম সেগুলো ফলো করিস আর সাবধানে থাকিস। তুইও সাবধানে থাকিস। ঠিক আছে, আজ তাহলে রাখি। হ্যাঁ, টাটা। আইসিএমআর ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী আমরা জানতে পেরেছি যে অ্যাসিমটোম্যাটিক ও মাইল্ড সিমটোম্যাটিক পেশেন্টরা সহজেই তারা বাড়িতে থেকে করোনাকে হারাতে পারে। সেই জন্য দরকার সঠিক চিকিৎসা, পর্যাপ্ত খাদ্য ও বিশ্রাম এবং তার সাথে সাথে সবার মানসিক ও সামাজিক সহযোগিতা ও সহায়তা। আমাদের শারীরিক দূরত্ব মেনে চলতে বলা হয়েছে, সামাজিক দূরত্ব নয়। এর উপরই আমাদের তৃতীয় নাটক আলাদা থাকা একা নয় উপস্থাপনায় আমাদের থার্ড ইয়ারের ছাত্রীরা। হ্যালো হ্যালো কাকিমা, আমি রিয়া বলছি। তোমরা সবাই কেমন আছো গো? আর তৃষা কোথায়? বেশ কিছুদিন হলো ওকে অনলাইন দেখতে পাচ্ছি না, আর ফোনেও পাচ্ছি না। তাই ভাবলাম তোমাকেই একটা ফোন করি। ওর কি কিছু হয়েছে? একদম ভালো নেই রে, খুব টেনশনে আছি। কেন, কি হয়েছে? তোর বন্ধুর 5 দিন আগে কোভিড পজিটিভ বেরিয়েছে। 5 দিন হলো ও হোম আইসোলেশনে রয়েছে। আর আমাদের পুরো পরিবারটাই এখন কোভিডের এগেনস্টে লড়াই করছে রে। সে কি বলছো? আমি তো কিছুই জানতে পারিনি। ঠিক আছে, তুমি চিন্তা করো না কাকিমা। আর তৃষাকে একটু বলবে গো আমায় একটা কল করতে। দাঁড়া, আমি ওকে বলে দিচ্ছি, ঠিক আছে? হ্যালো। আরে তৃষা, কাকিমার কাছে সবই শুনলাম। তুই এখন কেমন আছিস? খুব একটা ভালো নেই রে, হালকা জ্বর আর গলা ব্যথা আছে, আর মাঝে মধ্যে একটু কাশিও হচ্ছে। সে কি রে, কি বলিস? তুই অক্সিমিটার ব্যবহার করছিস তো? হ্যাঁ রে, করছি। তুই কিন্তু এখন সব সময় ডিসপোজেবল মাস্ক, গ্লাভস এইগুলো ব্যবহার কর। আর বাড়ির সবার থেকে ডিস্টেন্স মেনটেন কর, বুঝলি? হ্যাঁ রে, আমি তো বাড়ির সবার থেকে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করছি, আর সবসময় অ্যালকোহল বেস স্যানিটাইজার ইউজ করছি। হাঁচি কাশির সময় মুখে হাত দিচ্ছি, হাতও বারবার পরিষ্কার রাখছি। এটা তো আমার এবং বাকি সকলের জন্য জরুরি, বল? হ্যাঁ একদম, ভয় পাস না, মনে সাহস রাখ। ঠিক আছে, তুই এখন রেস্ট নে, আমি তোকে আবার পরে কল করবো রে। এখন রাখলাম, বাই রে। আরে বৌদি, তুমি কি করছো এই শাকসবজিগুলো নিয়ে? এই শাকসবজিগুলোকে একটু স্যানিটাইজ করে নিচ্ছি গো। আসলে কি বলতো, রোগ জীবাণুগুলোর প্রবেশ তো বাইরে থেকেই, তাই না?
মা, তোমাকে কিন্তু আর একটা দিকেও খেয়াল রাখতে হবে। কি বলতো, শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ানোর জন্য ওষুধের সাথে সাথে ভিটামিন সি যুক্ত কিছু ফল, যেমন ধরো পেয়ারা আছে, আমলকি, মুসাম্বি লেবু, এগুলোও দিতে হবে। এগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের দেহের লিম্ফোসাইট, ফ্যাগোসাইটের মতো শ্বেত রক্তকণিকার সংখ্যা বাড়ায়। তাছাড়াও প্রোটিনের সোর্স হিসেবে মাছ, মাংস, ডিম এগুলোও তো দিতে হবে, তাই না? হ্যাঁ, মাছ, মাংস, দুধ, ডিম এগুলো তো দেবেই। তার সাথে সাথে কি বলতো, ওকে এবং আমাদেরকে রঙিন শাকসবজি, ফল, বাদাম এগুলো কিন্তু খেতে হবে, কারণ এগুলোর মধ্যে ভিটামিন আর মিনারেলস আছে, যেগুলো টি সেলকে অ্যাক্টিভ রাখে, ইমিউন রেসপন্সে সাহায্য করে, এমনকি ইনফ্লামেশনও কিন্তু দূর করে। হ্যাঁ, তুই এগুলো অবশ্য ঠিকই বলেছিস। আচ্ছা দাঁড়, তুই ঘর দরগুলো একটু পরিষ্কার করে নি, ঠিক আছে? চারিপাশটা অত পরিষ্কার রাখতে হবে না। আসলে তোমার মনের অবস্থাটা আমি কিছুটা হলেও বুঝতে পারছি। যতই হোক, তুমি তো ওর মা না। আসলে এই সময় আমাদের প্রত্যেককে তৃষার কথা ভেবে শক্ত হয়ে এই পরিস্থিতিকে সামাল দিতে হবে। হ্যাঁ, ওকে তো সুস্থ হতেই হবে, তাছাড়া আমাদেরও সুস্থ থাকতে হবে। ও শোনো বৌদি, তোমাকে যেটা বলতে এসেছিলাম, তুমি ওকে ওই লবঙ্গ, দারচিনি, তারপরে গোলমরিচ, তুলসী এসব দিয়ে না কাড়া বানিয়ে দাও। এগুলো না রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। হ্যাঁ হ্যাঁ মা, পিসি কিন্তু একদম ঠিক বলেছে। এই মশলাগুলোর মধ্যে ফাইটোনিউট্রিয়েন্ট আছে, আমি জানি এগুলো কিন্তু খাওয়া খুব উপকারী। আর বোন তো এমনি গরম জল খায় না, কিন্তু এই সময় ওকে গরম জল আর গরম জলে ভাপ নেওয়া এই অভ্যাসটা কিন্তু করতে হবে। আচ্ছা দাঁড়াও, আমি ওকে খাবারটা দিয়ে আসি। শোনো বৌদি, তুমি ওকে খাবারটা দিতে যাচ্ছ তো তুমি মাস্ক আর গ্লাস কিন্তু পরে নিও। আর হ্যাঁ, খাবারটা কিন্তু বাইরে থেকে দিও। কে আবার ফোন করছে? ও রিয়া। হ্যালো, হ্যাঁ রে বল। কি রে, কি করছিলিস? ধুর, এই তোরে সারাদিন ঘরের মধ্যে বসে থাকি, তাই একটু মেডিটেশন করছিলাম আর কি। বাহ, খুব ভালো। এক্সারসাইজ, মেডিটেশন এগুলো তো আমাদের শরীর ভালো রাখে, স্ট্রেস হরমোন লেভেল কমায়, আর ওজনও ঠিকঠাক রাখে। খুব বোর্ড ফিল করি রে মাঝে মধ্যে, না জানি আর কতদিন এভাবে ঘরে বন্দি হয়ে থাকতে হবে। আরে তুই না কোভিড ওয়ারিয়ার, এত চিন্তা করলে কি করে চলবে? গান কর, বই পড়, যখন যা মনে হয় তাই কর। তোর যখন যা মনে হবে আমাদের বলবি, কেমন? থ্যাংক ইউ রে, তোরা কত ভাবিস আমার জন্য। তুই যা যা বললি আমি নিশ্চয়ই সেগুলো মেনে চলার চেষ্টা করব। এই তোর মনে আছে আমরা কত মজা করতাম, কত কিছু খেতাম, কত জায়গায় ঘুরতাম? খুব মিস করছি রে। হ্যাঁ রে সত্যি, কি যে হয়ে গেল এসব। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, তারপর আমরা আবার মজা করবো রে। আচ্ছা তুই এখন মেডিটেশন কর, আমি তোকে আবার পরে ফোন করবো, কেমন? বাই রে। ওষুধ, পুষ্টিকর খাদ্য, সোশ্যাল ডিস্টেন্সিং, এক্সারসাইজ এইসব প্রচেষ্টার মাধ্যমে আমাদের লড়াই নিশ্চয়ই সফল হবে। আশা করি আমাদের মেয়েরা তাদের বক্তব্য তুলে ধরতে আপনাদের সবার সামনে সফল হয়েছে। তাও সব শেষে সহজ করে আরেকবার। বিশ্ব চলছিল নিজ নিজ নিয়মে, সবাই ব্যস্ত ছিল নিজ নিজ কাজে।
হঠাৎই করোনা এলো এ ধরা ধামে, চিন্তিত হইয়া সবাই ভাবিল কি করিবে। ডাক্তার বৈজ্ঞানিক সব করিল আলাপন, করোনাকে দূর করবে করলো এই পণ। হেন কালে প্রবাসীরা ফিরিল ঘরে ঘরে, করোনা বাড়িয়া গেল প্রতি দেশে দেশে। কোথাও আর রইল না সুখ শান্তির লেশ, রোগ অনলে পুরো পুরিতেছে দেশ। রোগে শোকে ভীত হয়ে পড়িল সবাই, ভুগিতেছে সকলেতে করে হায় হায়। কহি তবে এ হেতু যাহা প্রয়োজন, মন দিয়া শুনিল আমাদের বচন। স্থির হয়ে রহ যদি নিজ নিজ ঘরে, তবে করোনাকে ঠেকানো যেতে পারে। হাত ধোবে বারে বারে, ঘর করবে পরিষ্কার, প্রয়োজনে বাইরে গেলে পরিবে মাস্ক। বাইরে থেকে যা আনছো পরিষ্কার করো, রান্নাঘরের সব জিনিস বারে বারে ধুও। কাঁচা খাবার খেও না কো, রান্না করে খাও, যদি পারো বেশি করে গরম জল খাও। বাইরে গেলে স্যানিটাইজার ব্যবহার তো করবেই, তারই সাথে অবশ্যই দূরত্ব বজায় রাখবে। চোখে মুখে হাত তো দেবে না কখনোই, হাঁচলে কাশলে রুমাল দিয়ে মুখ চাপবে অবশ্যই। বাড়ি ফিরে নিশ্চয়ই সব জীবাণুমুক্ত করবে, সাবান দিয়ে অবশ্যই হাত মনে করে ধোবে। এর সাথে নজর দেবে শরীরের দিকে, অনাক্রমতা বৃদ্ধির জন্য খাবার খেতে হবে। তার জন্য জিঙ্ক প্রোটিন খাবার তো খাবেই, এর সাথে ভিটামিন সি যুক্ত খাবারও খেতে হবে। সহজ ভাষায় বলি তবে কি কি খেতে হবে, দুধ ডিম মাছ মাংস বেশি করে খাবে। তার সাথে লেবু জাতীয় ফলও খেতে হবে, সবুজ সবজি ভাত রুটি এগুলো নিতে হবে। রোগমুক্ত জীবনের জন্য পুষ্টির দরকার, তা না হলে শিশুরা হবে অপুষ্টির শিকার। স্বাস্থ্যকর জীবন যদি শিশুদের দিতে চাও, প্রথম 1000 দিন শিশুদের বিশেষ যত্ন নাও। পেট ভরার থেকেও এখন পুষ্টির দরকার, তাই কম খরচেই বানিয়ে ফেলো পুষ্টিযুক্ত খাবার। সহজলভ্য জিনিস দিয়েই বানাও সব খাবার, যদি থাকে জায়গা তবে বানাও সবজি বাগান। এবার থাকবে না কোনো কীটনাশক, থাকবে না ক্ষতিকর সার, ফলাও সবুজ শাকসবজি যা কাজে লাগবে সবার। বিশ্ব পুষ্টি মাসের অন্যতম বিষয় হলো এটাই, অপুষ্টি হাটিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াও সবাই। তার সাথে নজর দেবে মানসিক স্বাস্থ্যতে, তা না হলে ভুগবে সবাই মানসিক অবসাদে। যোগ করো, ধ্যান করো, করো গান নাচ, যাহা ভালো লাগে করতে করো সেই সব কাজ। ভালো চিন্তা করো আর নিয়ম মেনে চলো, স্বাস্থ্যকর খাবার খেও আর পর্যাপ্ত ঘুমিও। শোনো শোনো কোভিড আক্রান্ত স্তন্যদানকারী মা, খাওয়াও বুকের দুধ মেনে সব রকম পরিচ্ছন্নতা। মায়ের দুধে থাকে ইমিউনোগ্লোবিউলিন, যা অনাক্রমতা বাড়ায় শিশুদের মধ্যে প্রতিদিন। কোভিড আক্রান্ত মায়ের যদি বাড়ে অসুস্থতা, তবে খাওয়াতে পারো এক্সপ্রেসড মিল্ক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অবশেষে বলি তবে শুনো মন দিয়ে, করোনাকে জয় আমাদের করিতে হইবে। করোনাকে ভয়ে তাই পেও না গো কেউ, করোনা রোগীকে সাহায্য করবে অবশ্যই। যা বললাম তাহা সবাই পালন করিবে, মনে রাখবে এ ভয়কে জয় করিতে হইবে। প্যান্ডেমিক বা অতিমারি কখনো একা আসে না, আনুষঙ্গিকে থাকে একাধিক সমস্যা। কোভিড-19 ক্ষেত্রেও তার ইম্প্যাক্ট শুধুমাত্র জনস্বাস্থ্যে সীমাবদ্ধ নয়, কিছু কিছু ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যে
কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক সামর্থ্যে, এমনকি কোথাও কোথাও প্রায় প্রতিটি মানুষের ইন্ডিভিজুয়াল বিহেভিয়ারেও এর ইম্প্যাক্ট পড়েছে। ন্যাশনাল নিউট্রিশন মান্থ উপলক্ষে সিস্টার নিবেদিতা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর গার্লসের ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড নিউট্রিশনের ছাত্রীদের পরিবেশিত নাটিকামালার প্রেক্ষাপট তাই সাধারণ দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা, যাতে প্রতিটি মানুষ রিলেট করতে পারেন, পুষ্টি এবং পুষ্টি সচেতনতা সবার কাছে সহজে পৌঁছানো যায়, সেই উদ্দেশ্যেই তৈরি এই সহজ সরল অথচ ইনফরমেটিভ উপস্থাপনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। সিস্টার নিবেদিতা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর গার্লস এর ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর সেবন্তী ভট্টাচার্য ম্যাডামকে কলেজের ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানটি উপস্থাপনার সুযোগ দেওয়ার জন্য, উৎসাহ প্রদানের জন্য, সর্বোপরি পাশে থাকার জন্য। আন্তরিক কৃতজ্ঞতা জানাই ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ডিপার্টমেন্ট অফ হোম সায়েন্সে আমাদের প্রিয় প্রফেসর ডক্টর শান্তা দত্ত দে ম্যাডামকে তার প্রারম্ভিক বক্তব্যে আমাদের ঋদ্ধ করার জন্য। সাথে সাথে আমাদের কলেজের সকল সহকর্মীদের ধন্যবাদ জানাই, ছাত্রীদেরও সাধুবাদ জানাই এই বিশেষ পরিস্থিতিতে মানিয়ে নিয়ে অনুষ্ঠান পরিবেশনার জন্য। পরিশেষে আপনাদের অবশ্যই ধন্যবাদ সকল ত্রুটি বিচ্যুতি উপেক্ষা করে সাদরে আমাদের ছাত্রীদের দ্বারা পরিবেশিত এই অনুষ্ঠানকে গ্রহণ করার জন্য। ভালো থাকবেন। নমস্কার।